বিকেলের ম্লান আলো তখন হেলে পড়েছে ঘরের এক কোণে। তারানাথের ঘরের সেই পুরনো চেনা গন্ধ, পাসিং শো আর একটা অদ্ভুত বুনো গন্ধ। আজ কেমন যেন ভারী ঠেকছিল গন্ধটা। আমি আর কিশোরী এসে বসেছিলাম মেঝেতে পাতা মাদুরটায়। তারানাথ চুপচাপ জানলার বাইরে তাকিয়ে তামাক টানছিলেন। তার মুখের বলিরেখাগুলো আজ সাধারণ দিনের চেয়ে অনেক বেশি গভীর আর অন্ধকার দেখাচ্ছিল। কিছুক্ষণ আগেই একটা কাঠের ছোট্ট বাক্স এসে পৌঁছেছে ডাকযোগে। বাক্সটা পাঠিয়েছেন তারানাথের এক পুরনো পরিচিত প্রত্নতত্ত্ববিদ ডক্টর ললিত সেন। বিহারের এক প্রত্যন্ত অঞ্চলে এক প্রাচীন ঢিবির নিচে গুপ্তযুগের এক প্রাচীন শ্মশান ক্ষেত্রের সন্ধান পেয়েছিলেন তিনি। সেখানে খনন কার্য চালাতে গিয়েই নাকি এই বস্তুটির প্রাপ্তি। তারানাথ তামাকের নলটা নামিয়ে রাখলেন। ঘরটা নিথর, নিস্তব্ধ। তিনি আমাদের দিকে না তাকিয়েই বললেন, বিভূতি, বাক্সটা খোলো। আমার হাতটা কেমন যেন একটু কেঁপে উঠল। কিশোরী এক দৃশ্যে তাকিয়েছিল। কাঠের বাক্সটা খুলতেই ভেতরে খড়ের কুচোর মাঝখান থেকে বেরিয়ে এলো একটা পোড়া মাটির কবচ, চারকোনা, আদিম কারুকার্য করা, কিন্তু সেটার ঠিক মাঝখানে একটা খোদাই করা মুখ। মুখটা মানুষের নয়, এক বীভৎস ক্রূর হাসিতে ফেটে পড়া এক অবয়ব, যার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসছে আর জিভটা সাপের মতো চেরা। কি দেখছো বিভূতি? তারানাথের গলাটা যেন পাতাল থেকে ভেসে এলো। ভীষণ অদ্ভুত তারানাথ, আমি বললাম। ফলকটা মাটির হলেও হাত দিতেই কেমন একটা বরফ শীতল অনুভূতি হচ্ছে। আর এই মুখটা যেন জীবন্ত। কিশোরী ফিসফিস করে উঠল, এটা তো কোনো সাধারণ শিল্পকলা নয় তারানাথ। এর দিকে তাকালে বুকের ভেতরটা কেমন হিম হয়ে আসছে। তারানাথ ধীর পায়ে এগিয়ে এলেন, ফলকটা নিজের হাতে তুলে নিলেন। তার দীর্ঘ কৃশ আঙুলগুলো ফলকের গায়ের প্রাচীন ধুলো স্পর্শ করতেই ঘরের কোণের একমাত্র লণ্ঠনের শিখাটা দপ করে কেঁপে উঠে প্রায় নিভে গেল। পুরো ঘরটা এক লহমায় হিম হয়ে উঠল, ঠিক যেমনটা কনকনে শীতের রাতেও হয় না। মে মাসের এই গুমোট গরমে আমাদের নিঃশ্বাস থেকে হালকা কুয়াশা বেরোতে লাগল। ললিত ভুল করেছে, তারানাথ বললেন। তার চোখ দুটো ফলকের সেই বীভৎস মুখের উপর স্থির। উন্মাত্রা লোভ সামলাতে পারেনি। শ্মশানের মাটির নিচে যা চাপা ছিল তাকে উপরে তুলে এনেছে। এটা কোনো দেবতার কবচ নয় বিভূতি, এটা একটা বন্ধন। একটা প্রাচীন অতিপ্রাকৃত পিশাচকে এই মাটির খাঁচায় বেঁধে রাখা হয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ডক্টর সেন এখন কোথায়? তারানাথ পকেট থেকে একটা ভাঁজ করা চিঠি বের করে আমার দিকে দিল। ললিতবাবুর নিজের হাতের লেখা চিঠি, কিন্তু শেষ দিকের অক্ষরগুলো এতটাই কাঁপানো যা পড়া যাচ্ছিল না। চিঠির বয়ান অনুযায়ী এই ফলকটা পাওয়ার পর থেকেই খনন ক্ষেত্রের শ্রমিকদের মধ্যে এক অদ্ভুত মড়ক দেখা দেয়। একে একে 3 জন শ্রমিক আত্মহত্যা করে। ললিতবাবু নিজেও রাতে ঘুমোতে পারছিলেন না। তার মনে হচ্ছিল তার তাঁবুর বাইরে কেউ একজন 4 পায়ে হেঁটে বেড়াচ্ছে আর দেওয়ালে আঁচড় কাটছে। চিঠিটা পাওয়ার 1 ঘন্টা আগে কলকাতা থেকে তার এসেছে। তারানাথ শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে বললেন, ললিত মারা গেছে রাঁচির এক হাসপাতালে। ডাক্তারেরা কারণ বলতে পারেনি, শুধু বলেছে মরার সময় ললিতের ঘাড়টা
180 ডিগ্রি ঘুরে পেছনের দিকে চলে গিয়েছিল। চোখ দুটো উল্টে একেবারে সাদা। কিশোরী ভয়ে একটা অস্ফুট চিৎকার করে উঠল। আমার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ললিতবাবুর এই ভয়ানক মৃত্যুর দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠল। একটা মানুষ একা একটা ঘরে, আর তার ঘাড়টা মোচড় দিয়ে পেছনের দিকে ঘুরে গেছে। তাহলে এই ফলকটা কি? আমার গলা শুকিয়ে কাঠ। তারানাথ বললেন, ললিত মরার আগে এটা আমায় পাঠিয়ে গেছে। ও জানতো এই পাপের বিনাশ করার ক্ষমতা সাধারণ মানুষের নেই, কিন্তু ও বুঝতে পারেনি ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। যে ছায়াটাও শ্মশানের গর্ভ থেকে মুক্ত করেছে, সেটা শুধু ওই খনন ক্ষেত্রেই আটকে নেই, সে তার শিকার চিনে নিয়েছে। ঠিক সেই মুহূর্তে আমাদের সবার অলক্ষ্যে ঘরের কোণে রাখা পুরনো দেয়াল ঘড়ির পেন্ডুলামটা একটা কর্কশ শব্দ করে থমকে গেল। কোনো টিকটিক শব্দ নেই, চারিদিক একদম নিঝুম। তারানাথ ফলকটা একটা কালো কাপড়ে জড়িয়ে নিজের ঝোলায় রাখলেন। আজ রাতটা খুব ভারী হবে বিভূতি। তারানাথ লণ্ঠনটা নিভিয়ে দিতে বললেন, কিশোরী, তুমিও আজ আমাদের সাথে এখানেই থেকে যাও, বাড়ি ফেরার দরকার নেই। অন্ধকারটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। জানলার বাইরে কলকাতার চেনা আকাশটা আজ কেমন যেন কুচকুচে কালো দেখাচ্ছিল। কোনো তারা নেই, কোনো হাওয়া নেই, শুধু একটা চাপা কান্নার মতো শব্দ বহু দূর থেকে ভেসে আসছিল, যা সাধারণ মানুষের কানে পৌঁছায় না। কিন্তু তারানাথের ঘরে বসে আমাদের মনে হচ্ছিল সেই শব্দটা আমাদের ঠিক মাথার উপরে ছাদ থেকেই আসছে। রাত তখন আনুমানিক 2টো। তারানাথের চণ্ডী মণ্ডপের পাশের ঘরটায় আমি আর কিশোরী শুয়েছিলাম। ঘুম আসছিল না। ঘরের ভেতরটা কেমন যেন অস্বাভাবিক রকমের ঠান্ডা হয়ে আসছিল, যেন আমরা কোনো বদ্ধ হিমঘরে বন্দী হয়ে আছি। বাতাসে একটা পচা মাংসের মৃদু গন্ধ ভ্যাপসা গরমের সাথে মিশে এক দম বন্ধ করা পরিবেশ তৈরি করেছিল। হঠাৎ করেই একটা শব্দে আমার চোখ খুলে গেল। শব্দটা আসছিল ঘরের কোণ থেকে, যেখানে তারানাথের তরুণ সেবক হরিপদ সুতো। হরিপদ শান্ত লাজুক ছেলে। চণ্ডীপাঠ আর তারানাথের তামাকের ব্যবস্থা করাই ছিল তার কাজ। আমি উঠে বসলাম। ঘুটঘুটে অন্ধকারে প্রথমে কিছু দেখতে পাইনি, কিন্তু লণ্ঠনের সলতেটা একটু উস্কে দিতেই যা দেখলাম, তাতে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। হরিপদ তার বিছানায় নেই। সে ঘরের কোণে দেয়ালের দিকে মুখ করে উপর হয়ে বসে আছে। না, বসা বলা ভুল। তার হাত আর পাগুলো কেমন যেন অদ্ভুত কোণে বেঁকে আছে, ঠিক যেমন একটা মাকড়সা দেওয়ালে চড়ে। তার হাতের নখ দিয়ে সে মেঝের সিমেন্ট আঁচড়াচ্ছে। খচখচ শব্দটা সেখান থেকেই আসছিল। হরিপদ, আমি চাপা গলায় ডাকলাম। কিশোরীও ততক্ষণে জেগে উঠেছে। সে আমার হাতটা খপ করে চেপে ধরল। তার হাতটা কাঁপছিল। হরিপদ কিন্তু কোনো উত্তর দিল না। তার শরীরটা যেভাবে দুলছিল তা মানুষের পক্ষে স্বাভাবিক নয়। সে মাথাটা নিচু করে এক নাগাড়ে বিড়বিড় করে যাচ্ছিল। ভাষাটা বাংলা নয়, এমনকি সংস্কৃত নয়, একটা ভারী কর্কশ আদিম ভাষা, যার প্রতিটি উচ্চারণ আমাদের কানে তীরের মতো বিঁধছিল।
তারানাথকে ডাকো বিভূতি, কিশোরী ফিসফিস করে বলল। তার গলা ভয়ে বুঝে এসেছে। আমি কোনো মতে উঠে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়াতেই হরিপদ হঠাৎ থেমে গেল। শব্দটা বন্ধ হতেই ঘরটায় এমন এক নিস্তব্ধতা নেমে এলো যা আরো বেশি ভয়ানক। তারপর অত্যন্ত ধীর গতিতে হরিপদ তার মাথাটা ঘোরাতে শুরু করল। লণ্ঠনের ম্লান আলোয় দেখলাম তার চোখ দুটো সম্পূর্ণ উল্টে গেছে। চোখের মণি বলতে কিছু নেই, শুধু দুটো ধবধবে সাদা গোলক ঠিকরে বেরিয়ে আসছে। তার মুখটা হা হয়ে গেছে আর সেখান থেকে লালা ঝরছে। সে এক বুনো পশুর মতো গর্জন করে উঠল। সেই আওয়াজটা একটা 20 বছরের ছেলের গলা থেকে বেরোতে পারে না। সেটা এতটাই গম্ভীর, মনে হচ্ছিল যেন একটা প্রাচীন অন্ধকার গহ্বর থেকে কেউ কথা বলছে। তারানাথ, তোদের সময় শেষ। হরিপদর মুখ দিয়ে বেরোলো। ঠিক তখনই দরজার কপাটটা তরাম করে খুলে গেল। চৌকাঠে দাঁড়িয়ে তারানাথ, তার হাতে একটা জ্বলন্ত ধনুচি আর চোখে এক তীব্র জলজলে দৃষ্টি। তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে ঘরে ঢুকেই হরিপদর দিকে ধুনোর ধোঁয়া বাড়িয়ে দিলেন এবং উচ্চস্বরে এক গোপন মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। ধুনোর ধোঁয়া হরিপদর গায়ে লাগতেই সে যেন এক তীব্র যন্ত্রণায় ছটফট করে উঠল। সে মেঝেতে পড়ে গিয়ে এপাশ ওপাশ গড়াগড়ি খেতে লাগল। তার শরীরটা এমনভাবে ধনুকের মতো বেঁকে যাচ্ছিল যে মনে হচ্ছিল তার মেরুদণ্ডটা যে কোনো সময় মট করে ভেঙে যাবে। কে তুই? তারানাথ হুঙ্কার দিয়ে উঠলেন। কার আদেশে এই পবিত্র আশ্রমে প্রবেশ করেছিস? হরিপদ মেঝেতে শুয়েই খিলখিল করে হেসে উঠল। সেই হাসি মানুষের নয়, এক পৈশাচিক অট্টহাসি, যা ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে লাগল। হরিপদ হঠাৎ মুখ থেকে একদলা সবুজ ঘনপিত্ত বমি করে ফেলল তারানাথের পায়ের কাছে। সেই বমির গন্ধ এতটাই তীব্র ছিল যে আমার আর কিশোরীর গা গলিয়ে উঠল। কিন্তু তারানাথ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মুখমণ্ডল পাথরের মতো শক্ত। হরিপদর শরীরটা শেষবারের মতন একবার ঝাঁকুনি দিয়ে নিথর হয়ে গেল। সে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে রইল। তারানাথ এগিয়ে গিয়ে তার কপালে হাত দিলেন। হরিপদর শরীরটা তখন বরফের মতো ঠান্ডা। তারানাথ আমাদের দিকে তাকালেন। তার চোখে আমি প্রথমবার এক অদ্ভুত উদ্বেগের ছায়া দেখলাম। বিভূতি, কিশোরী, অন্ধকারটা ঘরের ভেতর ঢুকে পড়েছে ও হরিপদর অবদমিত ভয় আর দুর্বলতাকে আশ্রয় করে শরীরে থিতু হওয়ার চেষ্টা করছে। এটা কোনো সাধারণ ভূত প্রেতের আচর নয়, এটা একটা ভয়ানক গ্রাসকারী শক্তি। আমি কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, হ্যাঁ, এখন উপায় তারানাথ? এই পিশাচকে শরীর থেকে তাড়াতে গেলে যা প্রয়োজন তা আমি বহু বছর আগে কামাক্ষার এক অবধূতের কাছে শিখেছিলাম। তারানাথ বললেন, তার গলা গম্ভীর। কিন্তু তার জন্য যে মানসিক আর শারীরিক বল প্রয়োজন তা আমার এই জীর্ণ শরীরে কতটা আছে জানি না, তবে চেষ্টা আমাকে করতেই হবে, নতুবা ছেলেটাকে বাঁচানো যাবে না। পরদিন সকালের আলো ফুটলেও কলকাতার আকাশ মেঘলায় হয়ে রইল। হরিপদকে একটা ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, কারণ ভোরের দিকে সে নিজের হাত নিজের দাঁত দিয়ে খুবলে খাওয়ার চেষ্টা করছিল। তারানাথ সকাল থেকে একটি দানাও মুখে তোলেনি। তিনি আমাদের বললেন, বিভূতি,
আমাদের শোভাবাজারে বাগচিপাড়ায় যেতে হবে। সেখানে শাস্ত্রী মশাই থাকেন। প্রাচীন তিব্বতী আর তান্ত্রিক পুঁথির বিষয়ে তার চেয়ে বড় পণ্ডিত এই দেশে আর কেউ নেই। আমি, তারানাথ আর কিশোরী তিনজনে মিলে একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে রওনা হলাম। কিশোরী সারাক্ষণ চুপচাপ বসেছিল। তার হাত দুটো তখন কাঁপছিল। শোভাবাজারের একটা গলির শেষ প্রান্তে একটা জীর্ণ স্যাঁতস্যাঁতে দোতলা বাড়ির অন্ধকার ঘরে শাস্ত্রী মশায়ের ডেরা। ঘর ভর্তি ধুলো পড়া পুরনো কাগজ আর তালপাতার পুঁথি। শাস্ত্রী মশাই নিজে অন্ধ, কিন্তু তার ভেতরের চোখ দুটো আশ্চর্য রকমের তীক্ষ্ণ। তারানাথ ফলকের কাপড়ের বাঁধন খুলে শাস্ত্রী মশাইয়ের সামনে রাখলেন। শাস্ত্রী মশাই তার শীর্ণ আঙুলগুলো ফলকের গায়ে সেই বিভৎস মুখের ওপর বোলাতে লাগলেন। তার আঙুলগুলো স্পর্শ করতেই হঠাৎ থমকে গেল। তার মুখের চামড়া কুঁচকে গেল ভীতিতে। তারানাথ, শাস্ত্রী মশাইয়ের গলা কাঁপছিল। তুই একই সর্বনাশ বয়ে এনেছিস, এটা তুই কোথায় পেলি? তারানাথ সংক্ষেপে ডক্টর ললিত সেনের খননকার্য আর হরিপদর উপর আক্রমণের কথা বললেন। শাস্ত্রী মশাই দীর্ঘশ্বাস ফেলে পেছনে হাতড়ে একটা অত্যন্ত পুরনো চামড়ার বাঁধানো পুঁথি বের করলেন। তিনি নিজে দেখতে পান না, কিন্তু কোন পুঁথিতে কি আছে তা তার মুখস্থ। বিভূতি, 3 নম্বর পাতাটা খোলো, শাস্ত্রী মশাই বললেন। আমি ধুলো ছেড়ে পাতাটা খুললাম। সেখানে কালচে কালিতে এক আদিম লিপি আর কিছু ভয়ানক ছবি আঁকা ছিল। একটা ছবিতে দেখা যাচ্ছে একটা ছায়ামূর্তি মানুষের শরীর ছিঁড়ে খাচ্ছে, আর তার চারপাশে শত শত মৃতদেহ পড়ে আছে। পড়ো, কি লেখা আছে? শাস্ত্রী মশাই নির্দেশ দিলেন। আমি পড়তে লাগলাম। আমার নিজের গলায় আমার কাছে অচেনা ঠেকছিল। যদা শরীরং প্রবিশতি ভূতাধিপতি তদা মানুষ্য পশুবৎ ভবতি। যখন এই আদিম পিশাচ, যাকে তন্ত্রে ভূত প্রধান বা মড়কের অধিপতি বলা হয়েছে, মানুষের শরীরে প্রবেশ করে, তখন সে ব্যক্তির চেতনাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এর একমাত্র উদ্দেশ্য হল মানুষকে এই বিশ্বাস করানো যে ঈশ্বর বলে কিছু নেই, জগৎটা কেবলই কুৎসিত আর অন্ধকার। এটি মানুষের পাপ আর অপরাধবোধকে খাদ্য হিসাবে গ্রহণ করে। এর কোনো নিদান নেই শাস্ত্রী মশাই? কিশোরী ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল। শাস্ত্রী মশাই আমাদের দিকে তার অন্ধ চোখ দুটো তুলে ধরলেন। নিদান আছে, ভূত অপসারণ আচার, কিন্তু তা অত্যন্ত বিপজ্জনক তারানাথ। এই আচার সাজানো হয়েছে এক প্রাচীন মনের ক্ষমতার উপর ভিত্তি করে। পিশাচটি যেভাবে হরিপদর অবচেতন মনের দুর্বলতাকে ধরে প্রবেশ করেছে, ঠিক তেমনি এক তীব্র আধ্যাত্মিক আর মানসিক শক্তির প্রয়োগ করে তাকে সেই শরীরকে বিষাক্ত মনে করাতে হবে, তবেই সে যাবে। শাস্ত্রী মশাই একটু থামলেন, তারপর বললেন, কিন্তু মনে রাখিস তারানাথ, গত 300 বছরে যে কজন তান্ত্রিক এই ভূত অপসারণ করতে গেছেন, তাদের কেউই বাঁচেনি। পিশাচ শরীর ছাড়ার আগে তান্ত্রিকের নিজের প্রাণটা কেড়ে নেয়, তার হৃৎপিণ্ড স্তব্ধ করে দেয়। তারানাথ কিছুক্ষণ চুপ করে রইলেন। তার মুখে কোনো ভয়ের লক্ষণ ছিল না, কেবল এক গভীর উদাসীনতা। তিনি ফলকটা আবার কাপড়ে জড়াতে জড়াতে বললেন, আমার এই ভাঙা শরীরের আর কতটাই বা মূল্য আছে শাস্ত্রী মশাই? একটা নিষ্পাপ ছেলের প্রাণ যদি আমি বাঁচাতে না পারি, তবে আমার তন্ত্র সাধনায় বৃথা। শাস্ত্রী মশাই কোনো কথা বললেন না, শুধু মাথা নিচু করলেন।
আমরা যখন ঘর থেকে বেরিয়ে আসছি তখন আমার মনে হচ্ছিল এই অন্ধকার ঘর থেকে আমরা যেন সরাসরি মৃত্যুর এক উপত্যকায় পা বাড়াচ্ছি। কিশোরী আমার হাতটা চেপে ধরে বলল, বিভূতি, তারানাথকে বারণ করো না। আমাদের তো কোনো অলৌকিক ক্ষমতা নেই, আমরা এই অপশক্তির সামনে খড়কুটোর মতো উড়ে যাব। আমি কোনো উত্তর দিতে পারিনি, কারণ আমি জানতাম তারানাথ যা একবার স্থির করেছেন তা থেকে তাকে নড়ানো অসম্ভব। কিন্তু আমার নিজের বুকের ভেতরটা তখন একটা অজানা আশঙ্কায় তোলপাড় হচ্ছিল। হরিপদর সেই সাদা চোখ দুটো আর ললিতবাবুর পেছনের দিকে ঘুরে যাওয়া ঘাড়ের ছবিটা আমার মন থেকে কিছুতেই মুছছিল না। তারানাথের ঘরের পরিবেশ এখন পুরোপুরি বদলে গেছে। বাড়িটার চারপাশের গাছগুলো যেন হঠাৎ করে শুকিয়ে মারা গেছে। একটা কাক বা চড়ুই পাখিও এই বাড়ির ত্রিসীমানায় বসছে না। হরিপদকে যে ঘরে রাখা হয়েছে সেই ঘরের দরজা জানালা সব বন্ধ, কিন্তু তাও ভেতর থেকে যে শব্দগুলো আসছিল তা কোনো মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। রাত 10টা নাগাদ পাড়ার কয়েকজন লোক লাঠিসোঁটা নিয়ে বাড়ির সামনে এসে জড়ো হয়েছিল। হরিপদর আর্তনাদ আর পৈশাচিক গর্জন শুনে তারা ভেবেছিল আমরা বুঝি ছেলেটার উপর কোনো অত্যাচার করছি। আমি আর কিশোরী কোনো মতে তাদের বুঝিয়ে সুঝিয়ে বিদায় করলাম, কিন্তু আমরা জানতাম বেশি সময় আর নেই। পুলিশ বা পাড়ার লোক যে কোনো মুহূর্তে ঘরের দরজা ভেঙে ঢুকে পড়তে পারে। তারানাথ তখন ঘরের মেঝেতে বসে কিছু মন্ত্রপুত সর্ষে আর গঙ্গাজল তৈরি করছিলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। আমাকে ডেকে বললেন, বিভূতি, আজ রাতেই কাজ শেষ করতে হবে। ওর শরীরের শক্তি প্রতি মুহূর্তে বাড়ছে। এখন যদি একে মুক্ত না করা যায় তবে ওই পুরো এলাকাটা ধ্বংস করে দেবে। আমি আর তারানাথ হরিপদর ঘরে ঢুকলাম। কিশোরী দরজার বাইরে দাঁড়িয়ে রইল। ভিতরে আসার সাহস ছিল না তার। ঘরে ঢুকতেই একটা তীব্র ঠান্ডা হাওয়া আমাদের গ্রাস করল, যেন আমরা কোনো বরফের গুহায় ঢুকছি। হরিপদ খাটের পায়ার সাথে লোহার শিকল দিয়ে বাঁধা ছিল। তার শরীরের চামড়া এখন কালচে বেগুনি রঙের হয়ে গেছে। নখগুলো ফেটে রক্ত বেরোচ্ছে। আমাদের দেখি হরিপদ মাথাটা অদ্ভুতভাবে ঝাঁকালো। তারপর সে যা করল তা আমি নিজের চোখে না দেখলে কোনোদিন বিশ্বাস করতাম না। তার মুখটা বিকৃত হয়ে গেল এবং সে এক অদ্ভুত শব্দে বলতে লাগলো, তুই ভেবেছিস এই গঙ্গা চলার সর্ষে দিয়ে আমাকে আটকে রাখবি? লরিদের কি দশা করেছি দেখিসনি? কথাটা বলার সঙ্গে সঙ্গে ঘরের আলমারি আর তক্তপোষটা নিজে থেকেই থরথর করে কাঁপতে লাগলো। দেওয়াল থেকে মা কালীর ছবিটা ছিটকে মেঝেতে পড়ে ভেঙে গেল। ললিতা আমার ভেতরেই আছে। আর শুধু ললিত কেন, তোর অতীতের সব পাপও আমার কাছে আছে। মনে আছে তারানাথ, 30 বছর আগে তারাপীঠের শ্মশানে তুই কি করেছিলি? তোর সাধনার লোভের জন্য তুই তোর নিজের এক সঙ্গীকে মরতে ছেড়ে দিয়েছিলি না? আজ তুই এসেছিস পবিত্রতা দেখাতে। আমি চমকে উঠে তারানাথের দিকে তাকালাম। তারানাথের মুখটা এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। এই গোপন কথা হরিপদ বা ললিতের জানার কথা নয়। পিশাচটি তারানাথের মনের ভেতরের অপরাধবোধকে খুঁচিয়ে বের করছে, তার মানসিক বল ভেঙে দেওয়ার জন্য। চুপ কর! তারানাথ গর্জে উঠলেন, কিন্তু তার গলায় এবার একটু কম্পন ধরা পড়ল।
ভয় পেয়েছিস? হরিপদর শরীরটা এবার খাট থেকে শূন্যে প্রায় 2 ফুট উপরে উঠে গেল। শিকলগুলো টান টান হয়ে অবর্ণনীয় শব্দ করতে লাগলো। তুই পাপী তারানাথ, তোর কোনো অধিকার নেই আমাকে তাড়ানোর। এই ছেলেটার শরীর পচে গলে মাটিতে মিশে যাবে, আর তারপর আমি তোকে নেব। হরিপদর জিভটা মুখ থেকে প্রায় 4 ইঞ্চি বাইরে বেরিয়ে এলো এবং তা দ্রুত কাঁপতে লাগলো, ঠিক যেমন সাপের জিভ বাইরে বেরিয়ে আসে। সে এক দৃষ্টে আমার দিকে তাকালো। তার সেই মণিহীন সাদা চোখ দুটো যেন আমার আত্মার ভেতর অবধি দেখে নিচ্ছিল। আমার মনে হলো আমি যদি আর এক মুহূর্ত ওই চোখের দিকে তাকিয়ে থাকি তবে আমার নিজের মানসিক ভারসাম্যও নষ্ট হয়ে যাবে। আমি দেয়াল ধরে কোনো মতে দাঁড়িয়ে রইলাম। ঘরটা তখন কাঁপছে, যেন একটা ছোটখাটো ভূমিকম্প হচ্ছে। ছাদ থেকে চুনকাম খসে খসে পড়ছে আমাদের মাথায়। তারানাথ নিজের চোখ বন্ধ করলেন। তার হাত দুটো কাঁপছিল, কিন্তু তিনি আবার উচ্চস্বরে মন্ত্র পড়তে শুরু করলেন। পিশাচের এই মনস্তাত্ত্বিক আক্রমণ যে কতটা ভয়ানক তা আমি সেদিন প্রতি পদে অনুভব করেছিলাম। ও কেবল শরীরকে নষ্ট করে না, ও মানুষের আত্মাকে বিষিয়ে দেয়। রাত 12টা। মহাশ্মশানের নিস্তব্ধতা নেমে এসেছে এই ঘরে। তারানাথ ঘরের 4 কোণে 4টে তান্ত্রিক গণ্ডি কেটে দিয়েছেন। আমাকে একটা কুশের আসনে বসিয়ে বললেন, বিভূতি, তুমি যাই দেখো না কেন, এই গণ্ডির বাইরে পা দেবে না, আর এই পুঁথির মন্ত্র এক নাগাড়ে পড়ে যাবে। যদি তোমার পড়া থামে তবে এই গণ্ডির শক্তি শেষ হয়ে যাবে। আমার হাতে শাস্ত্রী মশায়ের দেওয়া সেই প্রাচীন পুঁথি। কিশোরী ঘরের বাইরে থেকে দরজার খিলটা আটকে দিয়েছে, যাতে বাইরের কোনো লোক ভেতরে আসতে না পারে। ঘরের তাপমাত্রা তখন এতটাই নেমে গেছে যে আমাদের নিঃশ্বাস জমাট বেঁধে সাদা ধোঁয়া হয়ে বেরোচ্ছে। হরিপদ খাটের উপর শুয়ে নেই, সে এখন সম্পূর্ণ মুক্ত। লোহার শিকলগুলো কিভাবে যেন মোমের মতো গলে মেঝেতে পড়ে আছে। সে খাটের উপর পদ্মাসনে বসে শূন্যে ভাসছে। হ্যাঁ, ঘরের মেঝে থেকে প্রায় 3 ফুট উঁচুতে ভেসে আছে সে। তারানাথ তার পরনের লাল কাপড়টা শক্ত করে বেঁধে নিলেন। তার হাতে একটা রুদ্রাক্ষের মালা আর একটা তামার পাত্রে মন্ত্রপুত রক্তচন্দন মিশানো জল। ওম নমঃ, ওম নমঃ ভৈরবায় নমঃ। তারানাথ মন্ত্র পড়তে শুরু করলেন। হরিপদর চোখ দুটো আবার খুলে গেল। এবার সেই চোখ দুটো সাদা নয়, কুচকুচে কালো, যেন দুটো অন্ধকূপ। সে এক ভয়ানক কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, তারানাথ এক বিন্দু সময় নষ্ট না করে তামার পাত্র থেকে জল নিয়ে হরিপদর গায়ে ছিটিয়ে দিলেন। জলটা হরিপদর চামড়ায় লাগা মাত্রই ছ্যাক করে একটা শব্দ হলো, আর সেখান থেকে পোড়া মাংসের গন্ধযুক্ত ধোঁয়া বেরোতে লাগলো। হরিপদ এক নারকীয় যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার সেই চিৎকারে ঘরের জানালার কাঁচগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঝোড়ো হাওয়া ঘরের ভিতর ঢুকে এলো। কিন্তু অদ্ভুত বিষয় হলো, 4টে কোণে জ্বলতে থাকা ঘৃত প্রদীপগুলো কিন্তু নিভল না। আমি কাঁপানো গলায় পুঁথির মন্ত্র পড়ে যাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল প্রতিটা শব্দের সাথে আমার ভেতরের শক্তিও যেন কেউ শুষে নিচ্ছে। তোকে চলে যেতে হবে, তারানাথ হুঙ্কার দিলেন। এই শরীর এক নিষ্পাপ ছেলের, এখানে তোর কোনো স্থান নেই। আমি তোকে আজ্ঞা দিচ্ছি, মহাকালের নামে তুই এই শরীর ত্যাগ কর। হরিপদ খিলখিল করে হেসে উঠল। সে শূন্যে ভাসতে ভাসতেই নিজের মাথাটা এক ছটকায়
পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে নিল। ঘাড়ের হাড় ভাঙার একটা ভয়ানক মট শব্দ শুনতে পেলাম আমি। আমার হাত থেকে পুঁথিটা প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু আমি নিজেকে কোনো রকমে সামলে নিলাম। মাথাটা পেছনে ঘোরানো অবস্থাতেই সে বলতে লাগলো, তুই আমাকে তাড়াবি? তোর নিজের শরীরে যে ব্যাধি বসা বেঁধেছে, তা জানিস? তোর ফুসফুস পচে গেছে, তোর তোর রক্তে বিষ, তুই নিজে আর কদিন বাঁচবি? বলতে বলতেই হরিপদর শরীর থেকে এক অদ্ভুত কালো ছায়া নির্গত হতে লাগলো। ছায়াটা ধীরে ধীরে একটা বিশাল অবয়ব ধারণ করলো, যার মাথাটা শিলিং চুয়ে গেছে। সেই ছায়ার অবয়ব থেকে ললিত বাবুর মুখ, হরিপদর মুখ আর একটা পশুর মুখ পর্যায়ক্রমে ভেসে উঠছিল। তারানাথ পিছুপা হলেন না। তিনি এগিয়ে গিয়ে হরিপদর কপালে নিজের বুড়ো আঙুলটা চেপে ধরলেন। তোর ছলাকলা আমি জানি, তুই কেবল মনের ভ্রম, তুই এক অবাস্তব অন্ধকার। এই ব্রহ্মাণ্ডে আলোর অস্তিত্বই সত্য, তুই অসত্য। হরিপদর শরীরটা এবার তীব্রভাবে কাঁপতে লাগলো। সে তার হাত দুটো দিয়ে তারানাথের গলা চেপে ধরার চেষ্টা করল, কিন্তু তারানাথের চারপাশের অদৃশ্য গণ্ডি তাকে স্পর্শ করতে দিচ্ছিল না। সে এক নাগাড়ে আবোল তাবোল বকতে লাগলো, কখনো সংস্কৃতে, কখনো এক প্রাচীন গ্রিক বা ল্যাটিনের মতো কোনো ভাষায়। আমি দেখলাম তারানাথের মুখটা কেমন যেন বুড়ো থেকে আরও বুড়ো হয়ে যাচ্ছে। তার চুলগুলো মুহূর্তে সাদা হয়ে গেল, কিন্তু তার চোখের সেই তান্ত্রিক জ্যোতি কমেনি, বরং তা আরও তীব্র হয়ে উঠেছিল। পিশাচটি তার সম্পূর্ণ শক্তি দিয়ে তারানাথের উপর মানসিক আঘাত হানছিল, আর তারানাথ নিজের জীবনী শক্তি বাজি রেখে সেই আঘাত প্রতিহত করছিলেন। ঘরটা তখন এক নরককুণ্ডে পরিণত হয়েছে। হরিপদর শরীর থেকে কালো রক্ত ঝরছিল, আর সে এক নাগাড়ে আর্তনাদ করে যাচ্ছিল। তারানাথ বুঝতে পারলেন এই পিশাচ সহজে শরীর ছাড়বে না, এটি হরিপদর প্রাণ না নিয়ে বেরোবে না। হঠাৎ করেই তারানাথ মন্ত্র পড়া থামালেন। তিনি আমার দিকে তাকালেন। তার সে চাহনিতে কোনো দ্বিধা ছিল না, ছিল এক পরম শান্তি। তিনি বললেন, বিভূতি, পুঁথি বন্ধ করো, এর শেষ আমাকে অন্যভাবে করতে হবে। পিশাচের একটা বলি চাই, ও জ্যান্ত আত্মা ছাড়া যাবে না। তারানাথ, আপনি কি করছেন? আমি চিৎকার করে উঠলাম। তারানাথ আমার কথার কোনো উত্তর দিলেন না। তিনি হরিপদর মুখোমুখি দাঁড়িয়ে নিজের দুহাত প্রসারিত করলেন। তার চোখ দুটো বন্ধ করে এক গভীর শ্বাস নিলেন। তারপর তিনি সেই পিশাচের উদ্দেশ্যে বললেন, তুই এই নিষ্পাপ ছেলেকে ছেড়ে দে, ওর আত্মার কোনো পাপ নেই। তুই যদি আশ্রয় চাস তবে আমার শরীরে আয়। আমার মন পাপে জর্জরিত, আমার সাধনার অহংকার আছে, আমার শরীর তোকে আমন্ত্রণ জানাচ্ছে, আয়। না তারানাথ! ঘরের বাইরে থেকে কিশোরী দরজায় ধাক্কা মারতে মারতে চিৎকার করে উঠল, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। হরিপদর শূন্যে ভাসমান শরীরটা আচমকা এক ঝটকায় মেঝেতে আছড়ে পড়ল। তার চোখ দুটো স্বাভাবিক হয়ে বন্ধ হয়ে গেল। সে এক গভীর ঘুমে তলিয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে তারানাথের শরীরটা এক অদ্ভুতভাবে কেঁপে উঠল। তার চোখ দুটো নিমিষে কুচকুচে কালো হয়ে গেল। তার ফর্সা মুখটা কালচে হয়ে উঠল, আর তার ঠোঁটের কোণে ফুটে উঠল সেই বীভৎস ক্রূর হাসি, যা আমরা সেই পোড়ামাটির ফলকটায় দেখেছিলাম। পিশাচটি তারানাথকে গ্রাস করে নিয়েছে। না, এখন তার শরীরের ভেতরে যে আছে সে তারানাথ না। সে আমার দিকে তাকালো। তার গলা থেকে এক পৈশাচিক শব্দ বেরোল, মূর্খতান্ত্রিক, নিজেই নিজের মরণ ডেকে আনলি। এবার এই শরীর দিয়ে আমি সারা পৃথিবীতে রাজত্ব করব। কিন্তু পিশাচটি একটা ভুল করেছিল। সে তারানাথের ইচ্ছা শক্তিকে ছোট করে দেখেছিল। হঠাৎ করেই দেখলাম তারানাথের নিজের আসল গলাটা আবার ফিরে এলো। তিনি নিজের ডান হাত দিয়ে নিজের বুকটা চেপে ধরলেন। তার মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো,
কিন্তু তিনি হাসছিলেন। তুই ভেবেছিস তুই জিতে গেলি? আমি তোকে আমার শরীরে ডেকেছি, তোকে বন্দি করার জন্য। এই শরীরের খাঁচায় তুই এখন বন্দি, আর এই খাঁচাটা আমি এখন ভেঙে ফেলবো। তারানাথ নিজের তন্ত্রশক্তি প্রয়োগ করে নিজের হৃৎপিণ্ডের গতি স্তব্ধ করতে লাগলেন। তার চোখ দিয়ে কান দিয়ে রক্ত বেরিয়ে আসছিল। পিশাচটি বুঝতে পারল সে ফাঁদে পড়েছে। সে তারানাথের শরীর ছেড়ে বেরোনোর জন্য ছটফট করতে লাগলো, কিন্তু তারানাথ নিজের আত্মাকে এক দুর্ভেদ্য প্রাচীর বানিয়ে তাকে আটকে রাখলেন। তিনি এক টালমাটাল পায়ে জানলার দিকে এগিয়ে গেলেন। ঘরটা তখন কাঁপছে। তিনি জানলার পাল্লা দুটো সজোরে ধাক্কা দিয়ে খুলে ফেললেন। বাইরে তখন ভোরের প্রথম আলো ফুটছে। আকাশটা লাল হয়ে উঠেছে। তারানাথ একবার পেছন দিকে ঘুরে আমার দিকে তাকালেন। তার সেই রক্তমাখা মুখে এক স্বর্গীয় হাসি ছিল। বিভূতি, কিশোরী, ভালো থেকো তোমরা। কথাটা শেষ করি তারানাথ দোতলার জানলা থেকে নিচের পাথরে বাঁধানো উঠোনে সজোরে ঝাঁপ দিলেন। একটা ভারী কিছু পড়ার শব্দ হলো। তারপরেই সব শান্ত। ঘরটার সেই বড় শীতল ভাবটা এক নিমিষে কর্পূরের মতো উবে গেল। জানালা দিয়ে এক মৃদু সুগন্ধি হাওয়া ঘরের ভেতরে ঢুকে এলো। ঘড়ির পেন্ডুলামটা আবার টিকটিক করে চলতে শুরু করলো। আমি আর কিশোরী পাগলের মতো ছুটে গেলাম নিচে। উঠোনের মাঝখানে তারানাথের রক্তাক্ত দেহটা পড়েছিল। তার মেরুদণ্ডটা ভেঙে গেছে, মাথাটা একপাশে হেলে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল তার মুখে কোনো যন্ত্রণার চিহ্ন ছিল না। তিনি যেন এক পরম শান্তিতে ঘুমোচ্ছিলেন। তার বুকের উপর সেই পোড়ামাটির ফলকটা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছিল। তার ভেতরের সেই বিভৎস মুখটা চিরতরে মিলিয়ে গেছে। হরিপদ সুস্থ হয়ে উঠেছিল, কিন্তু সে রাতের কোনো স্মৃতি তার মনে ছিল না। পাড়ার লোক ভেবেছিল তারানাথ পা পিছলে জানলা থেকে পড়ে গেছেন, কিন্তু আমি আর কিশোরী জানতাম আসল সত্যটা। আজও যখন কলকাতার আকাশে মেঘ জমে, যখন রাতের অন্ধকারে কোনো পুরনো ঘড়ির টিকটিক শব্দ বন্ধ হয়ে যায়, আমার মনে হয় তারানাথ কোথাও না কোথাও আছেন। তিনি নিজের প্রাণ দিয়ে যে অন্ধকারকে বেঁধে গেছেন, তা যেন আর কোনোদিন এই পৃথিবীর আলোয় ফিরে না আসে। নমস্কার, আমি শ্যামল। এতক্ষণ আপনারা শুনছিলেন আমার লেখা তারানাথ তান্ত্রিকের একটি গল্প, তারানাথ তান্ত্রিকের শেষ বিদায়। গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন। যদি গল্পের দ্বিতীয় পর্ব শুনতে চান তাহলে নিচে কমেন্টস করে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ চলি, পরের গল্পে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।